ওকে গাইস, সো আজকে আমাদের থার্ড সেশন, যেখানে আসলে আমরা নতুন একটা জিনিস ট্রাই করার চেষ্টা করতেছি। অর্থাৎ এখানে আমরা হচ্ছে কিছু ফিলোসফিক্যাল আইডিয়া নিয়ে কথা বলবো আজকে। ফিলোসফি এমন একটা জিনিস যেটা আসলে ব্রড টার্মে কভার করতে গেলে আজীবন লেগে যাবে। সো আমরা সব কভার করতে পারবো না, বাট বেসিক কিছু জিনিস আজকে আমরা বোঝার চেষ্টা করব এবং বেসিক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আজকে এটা আমাদের থার্ড টাইপ, অর্থাৎ আমরা প্রথম দিন ফিজিক্যালি ক্লাস নিয়ে দেখছি, দ্বিতীয় দিন অনলাইনে ইন্টারেক্টিভ সেশন নিয়ে দেখছি, আজকে তৃতীয় দিন তোমাদেরকে এই ভিডিওটা করে তোমাদেরকে দিব। তারপরে তোমরা এটা দেখবা, দেখার পরে এইখানে যে ইস্যুগুলো আছে এবং এর সাথে রিলেটেড আমি কিছু কন্টেন্ট দিয়ে দিব, ওগুলো তোমরা দেখবা এবং এই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করবা। যে কোনো জিনিস পাওয়ার পরে ওই জিনিসটা আসলে মিনিং কি সেটা বের করার চেষ্টা করবা, ওইটার বেসিক ডিফারেন্স কি এগুলো বোঝার চেষ্টা করবা, মোস্টলি ফ্রম গুগল অর আদার স্টাফ। দেন ওই জিনিসগুলোর উপরে এক্সপ্লেনেটরি যে ভিডিওগুলো আছে ইউটিউবে সার্চ করবা, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সার্চ করবা, করার মাধ্যমে ওই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবা। বিভিন্ন ধরনের এক্সপ্লেনেটরি ভিডিও আছে, ইংলিশ হইতে পারে, বাংলা হইতে পারে, হিন্দি হইতে পারে, উর্দু হইতে পারে, যে ভাষায় তুমি কমফোর্টেবল এবং যেই জিনিস তোমার স্যুট করে এই জিনিসগুলো তোমাকে এক্সপ্লোর করতে হবে। এই এক্সপ্লোরেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যত তুমি এক্সপ্লোর করতে থাকবা তুমি আসলে শিখবা যে কিভাবে শিখতে হয় এবং কোন আইডিয়াগুলো তুমি ভালো বুঝো, কার কথাগুলো তুমি ভালো বুঝো, কাদের কাছ থেকে তুমি ভালো বুঝতেছো। যাদের কাছ থেকে আমি ভালো বুঝি বা যেই স্টাইল অফ পড়াশোনা বা যেই মেথড অফ টিচিং আমার পছন্দ হইতে পারে, সেটা তোমার পছন্দ নাও হইতে পারে। সো আমার জিনিসই কপি করার মাধ্যমে হাইয়েস্ট তুমি আমার মতো হওয়ার চেষ্টা করবা। আমি কখনো চাই না যে কেউ আসলে কারো মতো হোক বা কোনো একটা পার্সনকে ফলো করে তার মতো হোক। তুমি তোমার মতো হোক। সো তোমার জায়গা থেকে তুমি কোন জিনিস ভালোবাসো, কোন জিনিস খারাপ বাসো, এই জিনিস তোমারই বের করতে হবে এবং তোমাকেই খুঁজে বের করতে হবে। সো এই জার্নিতে তোমাদেরকে আমি স্বাগতম জানাই এবং তারই একটা অংশ হিসেবে তোমাদেরকে কিছু আইডিয়াগুলোর সাথে পরিচয় করে দেওয়া। এখন এখানে আমরা খুবই ডিটেলসে একদম গভীরে যাইতে পারবো না, মডারেট পর্যায়ে আমরা যাব এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তার খোরাক হিসাবে কল্পনা করবা এবং এগুলো নিয়ে ভাবতে থাকবা। এবং এই যে ব্রেইন স্টর্মিং গুলো করবা, এখান থেকে তোমাদের মধ্যে কিউরিওসিটি তৈরি হবে, নতুন জিনিস জানার আগ্রহ তৈরি হবে। তারপরে যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিবেট কিংবা বিভিন্ন ধরনের ডিসকাশন বা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবা, তখন দেখবা এই আইডিয়াগুলো না তোমাকে ওই সিচুয়েশনটাকে ভালো মতো বুঝতে বা সিচুয়েশন থেকে কিভাবে ওভারকাম করা যায় কিংবা একটা বেটার সলিউশন বা বেটার দুনিয়া বা বেটার অল্টারনেটিভ দেখাচ্ছে, যেটা আসলে তোমার যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, তোমার যে বলে না যে মনের চোখ, এই জিনিসগুলোকে আরো বড় করে এবং তুমি আসলে তোমার জ্ঞানের পরিধি যখন বাড়ে তখন তুমি এই বিষয়গুলোকে আরো ভালো মতো বুঝতে পারো। সো তোমাদেরকে স্বাগতম এবং আশা করি যে এই ভিডিওগুলো আসলে তোমাদের কাজে লাগবে। যদি লাগে এবং তোমাদের রেসপন্স যদি ওইরকম আশানুরূপ হয় তাহলে এই জিনিসটা কন্টিনিউ হইতে থাকবে। আর যদি দেখি যে না আসলে তোমরা এই জিনিস দেখো না বা শুনো না বা এটা কইরা আসলে তোমার খুব একটা লাভও হচ্ছে না, সো আলটিমেটলি এটার কোনো প্রতিফলন দেখতেছি না, সো সেই জায়গা থেকে আসলে আমরা আজকের ভিডিওটা শেষ করলে এটার একটা উত্তর পাওয়া যাবো যে কেন আসলে আমার ভিডিওটা বানানো উচিত কি উচিত না, স্টাডি সার্কেল চালানো উচিত কি উচিত না, এটা কইরা আসলে আমার লাভ হবে কি হবে না, এই প্রশ্নগুলা তুমি আজকের ফিলোসফিক্যাল আইডিয়ার পরে কিছুটা ক্লিয়ার হইতে পারবে, আই হোপ। তো আজকে আমরা কিছু ফিলোসফিক্যাল টার্ম এন্ড আইডিয়া নিয়ে কথা বলবো। প্রথমে জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দেই। প্রথম কথা হচ্ছে আমাদের মোরালিটি কি, এথিক্স কি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। এরপরে আমরা কিছু টার্মিনোলজি এবং কিছু আইডিয়া পাবো। প্রথম কথা হচ্ছে যেমন ডিওন্টোলজি, তারপরে ইউটিলিটেরিয়ানিজম, তারপরে ভেইল অফ ইগনোরেন্স, তারপরে হেডোনিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, অ্যাসেনশিয়ালিজম, নিহিলিজম, মিথ অফ সিসিফাস, স্টোইসিজম, এইরকম কিছু আইডিয়া নিয়ে আমরা আসলে কথা বলবো এবং কিভাবে চেষ্টা করবো অনেক ক্ষেত্রে একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া কিভাবে প্রোগ্রেশনে যায়, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ার ডিফারেন্স কোন জায়গায় এবং এই আইডিয়াগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং আলটিমেটলি এইটার আউটকাম কি এবং এইটা আসলে কিভাবে আমাদেরকে একটা বেটার লাইফ ভিউ দেয় বা দুনিয়াকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং করার ক্যাপাসিটি দেয়, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করবো। প্রথমে একটা জিনিস, আমরা যখন ফিলোসফিক্যাল কোনো আইডিয়া নিয়ে কথা বলি, ফিলোসফিতে মানে তোমরা সবসময় এটাই বোঝার চেষ্টা করো, সবসময় মাথায় একটা কোশ্চেন ভাববে আচ্ছা ঠিক আছে আইডিয়াটা অনেক সুন্দর, এখান থেকে আমরা এই জিনিসটা শিখছি, বাট আরেকটা আইডিয়া আছে, এই আইডিয়াটাও তো সুন্দর, তাহলে এই দুইটা আইডিয়ার মধ্যে আসলে কোনটা বেটার, মানে দিন শেষে আমাকে একটা সলিউশন দেন যে তাহলে কোন ফিলোসফিটাকে আমি ব্যবহার করব আর কোনটাকে আমি করব না। সো এটার কোনো না অ্যাকুরেট অ্যান্সার নাই, এটা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার, এটা মোটেও অবজেক্টিভ কোনো ব্যাপার না। এক একজন মানুষের জন্য এক এক রকম, এক একজন এক একটাকে অ্যাকসেপ্ট করে, এক একটা সিচুয়েশন এক একটা বেশি অ্যাকসেপ্টেড হয়, কোনো কোনো সিচুয়েশনে কোনোটাই কাজ করে না। সো এই প্রত্যেকটা আইডিয়া এক্সিস্ট করে, কোনো কোনো আইডিয়া 1000 বছর ধরে এক্সিস্ট করতেছে, কোনো কোনো আইডিয়া হয়তো 20 বছর আগে এক্সিস্ট মানে দুনিয়ায় আসছে, বাট প্রত্যেকটা আইডিয়াই কোনোদিন গায়েব হওয়া যায় না এবং প্রত্যেকটা আইডিয়ারই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইউটিলিটি আছে এবং প্রত্যেকটা আইডিয়ারই আসলে একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুগুলা
আমাদেরকে বুঝতে হবে, দ্যাটস ইট। বাট এখানে তুমি কোনো ফাইন লাইন কোনো সলিউশন পাবা না যে হ্যাঁ দিন শেষে তুমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা পাই গেছো কিভাবে লাইফকে অ্যাপ্রোচ করতে হয়, এটা কখনোই হবে না। সো ওই যে তোমরা একটা আলটিমেট উত্তর খোঁজার চেষ্টা করতেছো, এটা কখনোই পাবা না। তো এই জায়গা থেকেই যদি শুরু করো তাহলে প্রত্যেকটা আইডিয়ারই আসলে কিছু লিমিটেশন আছে এবং কিছু আসলে মানে প্রোজ এন্ড কনস আছে। সো আমরা প্রোজ এন্ড কনস বোঝার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে মোরালিটি এবং এথিক্স। মোরালিটি এবং এথিক্স আমরা নর্মালি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি এবং নর্মালি খুবই কাছাকাছি বোঝাই। এটার আসলে অনেক ডিপে গেলে আর অনেক পার্থক্য আছে, বাট আমরা অত বেশি পার্থক্য বোঝার চেষ্টা করব না এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে ঘাটবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোরালিটি অ্যান্ড এথিক্স। মোটা দাগে বলতে গেলে মোরাল সাধারণত একটা সমাজের হয় বা একটা কাস্টম, মানে কিছু রীতি প্রথা থেকে মোরাল গুলা তৈরি হয় যে হ্যাঁ কারো কাছে জিনিসটা ভালো, কারো কাছে জিনিসটা খারাপ, কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা গুড, কোন জিনিসটা ইভিল, এই জিনিসটা বোঝা হচ্ছে মোরালিটির কাজ। এবং এখানে আসলে মানে কোনটাকে আমরা ঠিক বলবো এবং কোনটা ভুল বলবো, এটা সাধারণত সমাজের কিছু প্রথাগত ধারা, কিছু বিলিফ, কিছু চিন্তা ভাবনা, আমাদের কালচার, আমাদের রিলিজিয়ন, এই জিনিসগুলো আসলে মোরালিটিকে ঠিক করে। ইথিক্সও এইটাই নির্ধারণ করে কোনটা ঠিক কোনটা ভুল, বাট ইথিক্স ইজ কাইন্ড অফ এ রিজিড। এবং ইথিক্স হচ্ছে সাধারণত কোন একটা ব্যক্তির পার্সপেক্টিভ থেকে হয় বা কোন একটা সার্টেন অর্গানাইজেশনাল ইথিক্স হয় বা একটা রাষ্ট্র বা একটা লাইক প্রতিষ্ঠানের ইথিক্স হয়। তার কিছু কোড অফ কন্ডাক্ট থাকে, কিছু প্রিন্সিপাল থাকে, যে প্রিন্সিপাল গুলো সে সবসময় ফলো করার চেষ্টা করে। যদি তুমি প্রিন্সিপাল গুলো মেনে চলো তাহলে তুমি ইথিক্যাল, যদি তুমি প্রিন্সিপাল গুলো না মেনে চলো বা প্রিন্সিপালের বিরুদ্ধে কিছু যায় তাহলে হচ্ছে সেটা আনইথিক্যাল। এখন আমরা একটু পরে আসবো, একটা জিনিস মোরাল হলেও আনইথিক্যাল হইতে পারে, আবার একটা জিনিস ইথিক্যাল হলেও ইমোরাল হইতে পারে। নর্মাল সেন্সে যে জিনিসটা মোরাল হয় সেটাই সাধারণত ইথিক্যাল হয়, মানে খুব বেশি কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলো আসে না। এখন এই জিনিসটা আসলে কি রকম আমাকে বুঝতে হবে যে আসলে মোরাল বলতে কি ঠিক বা ভুল। এখন কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল, ধরো ইরানে একটা মেয়ে হিজাব পরে না, এইটা ওদের দেশে ইমোরাল, মানে এটা তুমি করতে পারো না। পাবলিক সমাজে তুমি একটা মেয়ে হিসাবে হিজাব ছাড়া ঘুরতেছো, এটা হইতেই পারে না। ওদের দেশে একটা বিশাল সমস্যা। হ্যাঁ, ওদের দেশের মানুষ এই জিনিসটাকে একদম পাপ টাপ মনে করে এবং কোনো মেয়েকে বেরোতে দেয় না। ওদের মোরাল পুলিশিং আছে, লিটারালি ধরে রাখে যে মাশা আমিনের কথা তোমরা জানো, মেয়েটার মাইরেই ফেলাইছে সোজা আলাপ সে হিজাব পরানোর জন্য। অল্টারনেটিভলি তুমি ফ্রান্সে যাও, ফ্রান্সে তুমি হিজাব পরে ঘুরতে পারবে না, কারণ ওদের দেশে যদি তুমি হিজাব পরে ঘুরো তাহলে ইটস এ ক্রাইম, মানে ওই দেশে হিজাব ব্যান। তাহলে দেখো একই জিনিস একটা দেশে ইমোরাল এবং ওটার অল্টারনেট যেটা মোরাল সেটা আবার আরেক দেশে যায় ইমোরাল। ঠিক আছে, এরকম অনেক বিষয় আছে। যেমন আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অ্যালাউড, যে হ্যাঁ মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারো। কানাডার মতো কান্ট্রিতে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে কিংবা ইউরোপে সাধারণত মৃত্যুদণ্ড নাই, যে তুমি একটা মানুষকে আসলে মৃত্যুদণ্ড দিতে পারো না। সো এই যে কিছু বিষয়গুলো, আবার কোনো জায়গায় অ্যাবর্শন হচ্ছে, ঠিক আছে অ্যাবর্শন ইজ লিগ্যাল, কোনো জায়গায় অ্যাবর্শন ইজ লিগ্যাল না। হ্যাঁ, সো এই বিষয়গুলা এক একজন এক এক এলাকা এক এক গোষ্ঠীর পার্সপেক্টিভে একটা জিনিস মোরাল হইতে পারে, আবার একটা জিনিস ইমোরাল হইতে পারে, একটা জিনিস ইথিক্যাল হইতে পারে, একটা জিনিস আনইথিক্যাল হইতে পারে। ঠিক আছে, সো কিসের ভিত্তিতে হয় এইটা আসলে আমরা পরবর্তীতে কোন জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি মোরাল বলবো এবং কোন জিনিসটাকে আসলে আমরা অ্যাকচুয়ালি ইথিক্যাল বলবো, এইটার আসলে বের করার কোনো প্রপার তো ওয়ে নাই, বাট অনেকগুলো আইডিয়া আছে যেটা আসলে আমাকে হেল্প করে এটা বুঝতে যে কোন জিনিসটা আসলে মোরাল হইতে পারে বা কোন জিনিসটা ইথিক্যাল হইতে পারে ফ্রম এ ব্রড পার্সপেক্টিভ। এই আইডিয়াগুলো নিয়ে আমরা প্রথমে আসবো। তার আগে কিছু জিনিস বুঝো যে আসলে একটা জিনিস মোরাল হইলেও সেটা আনইথিক্যাল হইতে পারে, আবার একটা জিনিস ইথিক্যাল হইলেও সেটা ইমোরাল হইতে পারে। নরমালি মোরাল হইলেও ইথিক্যাল হয়। তাহলে তিনটা উদাহরণ কি কি? সাধারণত একটা জিনিস মোরাল হইলেও ইথিক্যাল হইতে পারে। কেমন? যে ধরো সত্য কথা ভালো বলা ভালো এবং তুমি কোর্টে যা সবসময় সত্য কথা বলো, ঠিক আছে, এইটা কি একই সাথে মোরাল এবং একই সাথে কি ইথিক্যাল। ঠিক আছে, নরমালি কোনো সমস্যা নেই। এখন কি হইতে পারে একটা জিনিস ধরো ইমোরাল কিন্তু ইথিক্যাল, এটা কিরকম একটা উদাহরণ হইতে পারে? যেমন ধরো তুমি একটা কর্মচারী, তুমি মনে করো সমাজ কল্যাণ অধিদপ্তরের একজন কর্মচারী এবং তুমি জানো তোমার এখানে একটা স্কিম আছে। স্কিম হচ্ছে 55 বছর বয়সী কোনো বৃদ্ধ হইলে তুমি তাদেরকে বৃদ্ধ ভাতা দাও। ঠিক আছে, এখন তুমি এমন একটা মানুষকে পাইলা যেই মানুষটার অবস্থা অনেক খারাপ, এই মানুষকে আসলে তোমার টাকা দিয়ে হেল্প করা খুবই ইম্পর্টেন্ট এবং ওই মানুষটার বয়স হইতে পারে তোমার 54 বছর 350 দিন, ওই মানুষটার 5,000 টাকা খুব বেশি দরকার এবং 5 দিনের জন্য তার ওই কোটাটা পূরণ হচ্ছে না। 5,000 টাকা না হইলে তার মনে করো সার্জারি হবে না এবং সার্জারি না হলে প্রবাবলি সে মরে যাবে। এবং এটা তার কাছে একটা লাস্ট হোপের মতো যে তুমি যদি সমাজ কল্যাণ অফিসার হিসাবে তাকে তুমি ওই মানে কি বলে ওই যে ইয়াটা পায় যে 55 বছর বয়সী হলে বৃদ্ধ ভাতা পায়, বৃদ্ধ ভাতাটা যদি তুমি তাকে দিতে পারো তাহলে আসলে ওই লোক বাইচা যাবে। হ্যাঁ, এখন তোমার অর্গানাইজেশনের ইথিক্স বলে যে তুমি অর্গানাইজেশনের কোনো রুলস ভাঙতে পারবা না এবং রুলসে স্পেসিফিক্যালি বলা আছে কোনো মানুষের বয়স যদি 55 বছর না হয় সে বৃদ্ধ নয় এবং সেই বৃদ্ধ ভাতার মধ্যে পড়বে না।
এখন তুমি যদি ওই মানুষটাকে টাকা দাও, যে মানুষটার বয়স 55 না, ওই ফান্ড থেকেই টাকা দাও, তাইলে এইটা আনইথিক্যাল, কারণ তুমি এটা মানো নাই। বাট এই জিনিসটা মোরাল, কারণ তুমি একটা মানুষকে হেল্প করতেছো, তুমি জানো এই মানুষটা মরে যাবে না হলে, সো তুমি একটা মানুষের জীবন বাঁচাচ্ছ, হ্যাঁ, সেইটা আবার কি একদিক থেকে মোরাল। হ্যাঁ, সো দেখো এই জিনিসটা একই সাথে আনইথিক্যাল বাট কি মোরাল। হ্যাঁ, আবার চিন্তা করো একটা জিনিস হইতে পারে ইথিক্যাল কিন্তু ইমোরাল। কিরকম, যে ধরো একটা মা অনেক বেশি অসুস্থ এবং তার সন্তান আসলে খুবই গরিব, সে অনেক চেষ্টা করছে, কোনোভাবেই আসলে টাকা জোগাড় করতে পারে নাই, সে দিন শেষে কি করছে, কিছু নেসেসারি ওষুধ যেটা না হলে তার মা বাঁচবে না, সে দোকান থেকে চুরি করে নিয়ে আসছে, এবং চুরি করে নিয়ে আসার পরে সে তার মায়ের জীবন বাঁচাইতে পারছে, এবং তারপরে সে লাইক হচ্ছে মানে কি বলে পুলিশের কাছে ধরাও দিছে বা সামথিং। এখন ওই মানুষটাকে যদি তুমি ডাইরেক্টলি সাজা দাও যে একটা চোর, চুরি করার অপরাধ তো চুরি করাই, সো ধরো তোমার আইনে বলা আছে যে কেউ যদি আসলে চুরি করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে আমি একদম 3 বছরের কারাদণ্ড দিব এবং 2000 বা 20,000 টাকা জরিমানা দিব তাকে আমি। এখন দেখা গেল যে তুমি যদি ওই মানুষটাকে ওই নর্মাল ক্যাটাগরিতে ফেলো, কারণ তোমার আইন এটাই বলে যে চুরি করছে, প্রমাণিত যে চুরি করছে, তার সাক্ষী আছে, সিসিটিভি ক্যামেরায় প্রমাণ আছে, এখন তুমি যদি তাকে 3 বছরের শাস্তি দাও, এটা ইথিক্যাল, তোমার আইন এটা বলে যে তুমি এই লটা মাইনে চলতেছো। বাট ওই মানুষটার তুমি কনটেক্সট বিবেচনা করলা না, ও কোনো নর্মাল চোর না, সে স্বভাব দোষে চোর না, সে ঠেকাই পয়রা চোর, তাহলে এই চোরটা আসলে ওই পরিমাণ শাস্তি ডিজার্ভ করে কিনা। তাহলে তুমি যদি আবার ওখানে ওর শাস্তিটা ঠিক মতো না দাও বা শাস্তি কমাই দাও বা শাস্তি না দাও, তাহলে আবার সেটা কি তোমার ওই যে তুমি তোমার আইন মানতেছো না, এই জায়গায় একটা লাইক কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। সো এমন অনেক ক্ষেত্র হইতে পারে যে ক্ষেত্রে আসলে এই মোরালিটি এবং ইথিক্স নিয়ে আসলে একটা ক্যাচাল লাগতে পারে। ঠিক আছে, এখন কোন জিনিসটা মোরাল এবং কোন জিনিসটা মোরাল না, এইটা বোঝার জন্য অনেক রকমের আইডিয়া আছে এবং অনেক রকমের প্রিন্সিপাল বা ফিলোসফি আছে। এর মধ্যে কিছু কমন এবং সিম্পল ফান্ডামেন্টাল ফিলোসফির মধ্যে একটা জিনিস আছে, এটা হচ্ছে ডিঅন্টোলজি। এইটা মেইনলি ইমানুয়েল কান্ট এই আইডিয়াটা প্রপোজ করে, এবং ইমানুয়েল কান্টকে বলা হয় যে লাস্ট মিলেনিয়া অর্থাৎ লাস্ট সহস্রাব্দের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে একজন। মানে উনি একজন মানে বস লেভেলের মানুষ, তো উনি আসলে মানে আইনস্টাইন বলতে পারো ফিলোসফির দুনিয়ায়। সো উনি এই আইডিয়াটা দেয়, উনি সর্বপ্রথম আইসা দেখায় যে আসলে আমাদের যে মোরালিটি বা ইথিক্যাল জিনিসগুলো, এটা আসলে একটা রিলিজিয়ন বা কালচার থেকে চলে আসছে। যে হ্যাঁ, তুমি কেন সত্য কথা বলবা কারণ গড বলছে তাই, তুমি কেন আসলে হচ্ছে চুরি করবা না গড বলছে তাই, রিলিজিয়ন ধর্ম বলছে তাই। আর উনি চাচ্ছিল যে ধর্মকে আসলে বাদ দাও, ধর্মকে বাদ দিয়ে একটা ইউনিভার্সাল মোরাল ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যায় কিনা, যেটা আসলে সবার জন্য সত্য এবং সবখানেই সত্য এবং সব ক্ষেত্রে জিনিসটা কাজ করে। তো উনি প্রথমে একটা লাইক একটা কনসেপ্ট, ব্যাপারটা হচ্ছে এটা তোমাদের বোঝা লাগবে, সেটা হচ্ছে হিউম্যান ডিগনিটি। হ্যাঁ, যে আসলে হিউম্যান কেন অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হিউম্যান ডিগনিটি জিনিসটা আসলে কি। চিন্তা করো, ধরো তোমার কাছে একটা তোমার একটা বই আছে। হ্যাঁ, এখন বইটা তুমি নিলা, দোকানে টাকা দিয়ে কিনছো, কিনার পরে বইটাকে তুমি টাইনা ছিঁড়ে ফেলাই দিলা, ছিঁড়ে ফেলায় ওটারে মনে করো আগুনে পুরাই দিলা, পুরাই ওটার ছাই আকাশে উড়াই দিলা। হ্যাঁ, তোমার নামে কি ওই বই কোনো মামলা বা অপবাদ বা কোনো ধরনের লিগেল অ্যাকশন নিতে পারবে? মানে বই কি তোমাকে বলতে পারবে যে আমার সাথে অত্যাচার করা হয়েছে, আমার অস্তিত্বকে ধ্বংস করে ফেলা হয়েছে? এই ধরনের কোনো রাইট কিন্তু ওই বইটার নাই, কারণ সে একটা বই, একটা বস্তু। সেই জায়গায় একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হচ্ছে একটা সত্তা। ঠিক আছে, এখন এই ব্যক্তি সত্তা, এখন মানে সে একটা হাইয়েস্ট লেভেলের সত্তা। তুমি একটা ব্যক্তিকে কখনো একটা বস্তুর মতো ট্রিট করতে পারবে না। হ্যাঁ, তার কিছু রাইটস আছে, তাকে সবসময় এই বিষয়গুলো তোমাকে দিতে হবে। হ্যাঁ, তার একটা ফ্রি উইল আছে, সে কষ্ট পায়, সে সমাজে থাকে, তার কিছু সার্টেন অধিকার আছে। হ্যাঁ, তার আসলে তার কথা বলার রাইট আছে, সে নিজের স্বাধীনতা মতো চলতে পারবে, সে সমাজে বিজনেস করতে পারবে, হ্যান ত্যান অনেক কিছু তাকে আমি রাইট গুলা দিছি, যে রাইট গুলো আসলে আমি অন্য কাউকে দিচ্ছি না। যে হ্যাঁ, আমি তাকে এই অপশনটা দিচ্ছি যে হ্যাঁ তুমি চুজ করো, তুমি বড় হয় ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, বাট এই চয়েসটা আসলে আমি কোনো বস্তুকে দিতেছি না। হ্যাঁ, বা ইভেন প্রাণীর ক্ষেত্রেও আসলে তাকে আমরা পূর্ণাঙ্গ সত্তা হিসেবে চিন্তা করি না, যে একটা মানুষের জীবন আমরা আসলে কোনো সার্কামস্টেন্সেই নিতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে। বাট একটা লাইক পশু পাখির জীবন অনেক ক্ষেত্রে আমরা নিতেও পারি, অনেক ক্ষেত্রে নিতে পারি না। এটাও যদি আসলে কন্ট্রোভার্সিয়াল, এখান থেকে আসলে কেমনে আসলে তোমরা এই যে লাইক ভেজিটেরিয়ানিজম বা এই আইডিয়া গুলা ডেভেলপ করে। সো এটার অনেক ডিটেলস আমরা যাইতে পারবো না, বাট মেইনলি আলাপটা বুঝো যে
হিউম্যান বিংকে সবচেয়ে সুপিরিয়র এন্টিটি ধরা হয়, এবং এই সুপিরিয়রিটি এন্টিটি কেন, তার একটা বিবেক আছে, সে বিবেক থেকে চিন্তা করে, সে সবসময় আসলে লাইক আবেগী হয় না, মাঝে মধ্যে সে মানে অনেক কিছু আছে যে নিজের কষ্ট করে হইলেও, নিজের কষ্ট সহ্য করে হইলেও সে আসলে সামথিং ভালো কিছু করতে চায়, বা স্যাক্রিফাইসিং মেন্টালিটি তার থাকে, তার মধ্যে একটা কনসেন্ট আছে, সে ডিসিশন মেক করতে পারে। এবং সাধারণত দেখবা যে হিউম্যানই এমন একটা মানে স্পিসিস যে আসলে জন্মের পরে, মানে জন্মানোর পরে কি হবে এটা ঠিক নাই। মোটামুটি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই জিনিসটা মোটামুটি ফিক্সড, যে হ্যাঁ ও মানে কুত্তা হইছে, কুত্তার বাচ্চাই হবে, এবং সে পরবর্তীতে ওই যেই ওর বাবা মা যেই লাইফস্টাইলে চলে আসছে ওই লাইফস্টাইলে অভ্যস্ত হবে, সে যে খুব আহামরি পরিবর্তন করে ফেলাবে ব্যাপারটা এরকম না। বাট দেখো হিউম্যানের মধ্যে এই ডিফারেন্সটা আসলে অনেক বেশি, যে হ্যাঁ সে পোশাক পরতেছে, সে ভাষা ব্যবহার করে, সে বিভিন্ন জিনিস পড়াশোনা করে, কেউ আসলে বিভিন্ন বিলিভ, কেউ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে, তার ন্যারেটিভ, তার জীবনটা অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং সে আসলে অনেক উচ্চ সত্তার একজন মানুষ, যার কিনা খুবই হাই লেভেলের ইন্টেলেক্ট আছে, হ্যাঁ, তার কনসাসনেসটা আসলে অনেক প্রমিনেন্ট। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা ডিগনিটি আছে, এবং এই ডিগনিটিটাকে আমরা কখনো হার্ম করতে পারি না। তো সেই জায়গা থেকে ডিওন্টোলজি বলে যে মোরাল প্রিন্সিপাল সেটাই যেটা আসলে সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে। এমন হবে না যে মোরাল প্রিন্সিপাল এটা যেটা আসলে কিছু অংশের জন্য ঠিক, কিছু অংশের জন্য ভুল, না, যেটা মোরাল সেটা সবার জন্যই সমান। দ্বিতীয়ত, এটা চিরন্তন, এমন কোন সার্কামস্ট্যান্সেস নাই যে সার্কামস্ট্যান্সেস তুমি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে লাইক ওই যে মানুষকে তুমি কোন একটা বস্তুর মতো চিন্তা করতে পারবা না, প্রত্যেকটা মানুষ এইখানে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমি এই মোরাল প্রিন্সিপালটা মাইনে নিব, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এগ্রি করতে হবে। তাহলে আইডিয়াটা কিরকম, এই 3টা বেসিক প্রিন্সিপাল তো বুঝতে পারছো। সো একটা আইডিয়া দিই, যেমন মনে করো সবসময় সত্য কথা বলা উচিত, ঠিক আছে, সবসময় সত্য কথা বলা উচিত, এটা মোরালিটি, মোরাল কি মোরাল না, এটা আমরা ডিওন্টোলজিক্যাল প্রিন্সিপাল থেকে বোঝার চেষ্টা করব। এখন যদি আমরা বলি যে সবসময় সত্য কথা বলা উচিত এটা মোরাল, এবং কোনো সময় মিথ্যা কথা বলা আসলে ইমোরাল, এটা সব সময় সত্য, সবার জন্য সত্য, এবং সব মানুষ এটাকে মেনে নিতে হবে, ঠিক আছে। এবং এইখানে আসলে তুমি কোনো মানুষকে আসলে বস্তুর মতো ট্রিট করতে পারবা না, ঠিক আছে। তাইলে এখন জিনিসটা তো বুঝলাম, হ্যাঁ স্বাভাবিকভাবে তো এটাই যে হ্যাঁ সত্য কথা বলা তো ভালো, ঠিক আছে। তাইলে এখন আমাকে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে আসলে ক্ল্যাশটা লাগে, ঠিক আছে। এমন কোন ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আসলে সত্য কথা বলা উচিত না, বা সত্য কথা বললে সমস্যা হইতে পারে, বা কোনো ফ্যালাসি আছে কিনা। তো এরকম একটা কেস চিন্তা করো। কেসটা হচ্ছে এরকম যে ধরো তোমার কোনো ফ্রেন্ড, সে কোনো একটা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছে, এবং তাকে পুলিশ খুঁজতেছে, এবং ওই ফ্রেন্ড তোমার বাসায় এসে আশ্রয় নিছে। এখন তোমার ফ্রেন্ড তোমাকে এই কথা বলছে যে আমি আমার বাসায় লুকাছে, কারণ সে তোমাকে ট্রাস্ট করে। এখন পুলিশ আসছে, দরজা নক করছে, দরজা নক করে এখন তোমাকে বলছে যে তোমার ফ্রেন্ড কোথায়, ঠিক আছে। এখন এই জায়গায় তুমি কি সত্য কথা বলবা না সত্য কথা বলবা না? এখন মোরাল প্রিন্সিপাল বলে সত্য কথা বলে যদি সবসময় রাইট হয়, তাহলে তোমাকে এখানেও সত্য কথা বলতে হবে, তুমি কোনো ক্ষেত্রেই আসলে মিথ্যা কথা বলতে পারবে না। তাহলে এখন তোমাকে বলতে হবে যে আমার ফ্রেন্ড আমার পাশের রুমে আছে। এখন তোমার ফ্রেন্ড যদি তোমার পাশের রুমে থাকে, এটা যদি তুমি বলো, তাইলে তোমার বন্ধুকে ধরে নিয়ে যাওয়া হবে, এবং তোমার বন্ধুকে মানে নর্মালি মেরে ফেলা হবে সামথিং। এখন এই জিনিসটা কি আসলে ঠিক হইলো কিনা? সো এইখানেও তো একটা ব্যাপার থাকে যে তোমার ফ্রেন্ড তোমাকে ট্রাস্ট করে বলছিল, আর তুমি আসলে বলে দিলা। এখন তুমি যদি না বলো, এটা আবার রাষ্ট্রে, মানে তুমি তো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, হ্যাঁ তুমি সংবিধানের কাছে দায়বদ্ধ। এখন পুলিশ ফোর্স যদি এসে তোমাকে মানে লফুলি তোমার কাছে একটা জিনিস জানতে চাইছে, দেশের সেন্সিটিভ ইনফরমেশন, সিকিউরিটির জন্য, এখানে তুমি বলতে বাধ্য, তুমি সত্য কথা বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে মোরালিটির প্রিন্সিপাল বলে যে না, এই জায়গাতেও তুমি আসলে সত্য কথা বলবা। এখন এই কথা বললে এই যে হার্মটা হয়, হার্মটা তুমি কেমনে মিটিগেট করবা? এখন এই জায়গা থেকে অনেকে এখান থেকে একটা বলার চেষ্টা করে যে আসলে অনেক ক্ষেত্রে তুমি ট্রিকি হইতে পারো, বাট ওই ট্রিকিটাও যাতে সত্যই হয়, তুমি মিথ্যা বলতে পারবা না, ঠিক আছে। এটা একটা খুবই সিম্পল উদাহরণ হচ্ছে কি, মানে ইটস কাইন্ড অফ একটা হোয়াইট লাই, যেটা আসলে প্রপারলি মিথ্যা না, বাট এমন ভাবে বলতেছো যাতে সামনের জন বুঝতে না পারে। এটার একটা খুবই মজাদার ইন্টেন্স এরকম যে 47-এর আগে মানে যখন ব্রিটিশ রুল ছিল, তখন আসলে মানে তখন তো এরকম লাইক তো পোস্টার ছিল না, বা টেলিভিশন ছিল না, কিংবা সোশ্যাল মিডিয়া ছিল না, ক্যামেরা ছিল না মোস্ট ইম্পর্টেন্টলি। তো ওই সময় একজন মুল্লা, মানে মৌলানা টাইপের মানুষ, সে আসলে ব্রিটিশ বিরোধী কার্যকলাপে খুবই
খুবই বেশি অন্তর্ভুক্ত মানে ছিল এবং সেই বিষয়ে খুবই অ্যাক্টিভ ছিল এবং ব্রিটিশরা আসলে তাকে খোঁজার চেষ্টা করতেছিল যে এই লোকটা আসলে কোথায়, তোমরা খুঁজে পাইতেছো কিনা। সো একদিন ব্রিটিশরা জানে যে এই এলাকায় লোকটা আছে, ওই এলাকায় গেছে, যা বিভিন্ন বাড়ি তল্লাশি করতে করতে ওই লোকের বাসায় গেছে। কিন্তু ওরা আসলে জানে না ওই লোকটা দেখতে কিরকম, ওরা জাস্ট ডিসক্রিপশন সম্বন্ধে জানে, লোকটার নাম জানে, এখন পর্যন্ত তেমন কোনো ইনস্ট্রাকশন নেই এবং কেউ জানে না আসলে লোকটা কেমন, যে কয়জন গেছে। আর ওরা যায় ওই লোককে জিজ্ঞাসা করতেছে আপনি এই লোককে দেখছেন কিনা এবং ওই লোকটা কোথায়, ঠিক আছে। আর ওই লোক কাইন্ড অফ ইমানদার মানুষ, সে মিথ্যা কথা বলবে না, এরকম তার একটা ব্যাপার আছে। তো সে এখন এসে কি বলতেছে, সে ওই রুমের মাঝখানে দাঁড়ায় ছিল, হ্যাঁ, দাঁড়ায় থাকার পরে ওই যে ওখানে যে অফিসার ধরতে গেছিল, অফিসার ওটা জিজ্ঞেস করছে যে হ্যাঁ অমুক একটা লোক আছে, ওনার নাম এই, উনি কি, আপনি কি জানেন ও কোথায়? তখন উনি কি করছে, জাস্ট 2 কদম পিছে গেছে, হ্যাঁ, মানে 2 কদম পিছে যায় উনি বলছে হ্যাঁ আমি জানি তো, ওনারে চিনি তো, উনি একটু আগে এই জায়গায় ছিল। অর্থাৎ উনি যে এখানে ছিল 2 কদম পিছে আসছে, ওর আগের জায়গায় যা বলছে ওই একটু আগে এখানে ছিল। এখন পুলিশ মনে করছে একটু আগে এখানে ছিল মানে হচ্ছে এই রুমেই ছিল, একটু আগে বাইরে চলে গেছে। তখন ও আর এটা জিজ্ঞেস করে না বাইরে হয়ে কোথায় চলে গেছে, ও তখন বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ও যদি পরের বার আসে তাহলে আপনারা আমাকে ধরাই দিবেন এন্ড হচ্ছে আপনারা সাবধানে থাকবেন, ও খুবই ডেঞ্জারাস একজন মানুষ বলে পুলিশ তখন বের হয়ে খুঁজতে লেগে গেছে যে একটু আগে যেহেতু বের হয়েছে কোন জায়গায় আছে, চলো আমরা খুঁজে বের করি। এই সুযোগে ওই লোক ওইখান থেকে পার হয়ে পালায় চলে গেছে। পরে ওরা জানতে পারছে যে ওই লোকটা এইটা। সো কাইন্ড অফ ওই লোক যেটা বলছে সেটা টেকনিক্যালি ট্রু, কারণ ও তো বলে নাই যে আমি এখানে নাই বা আমিও তাকে চিনি না। সে যেটা বলছে আমি একটু আগে ওখানেই ছিলাম, এখন একটু আগে ওখানে তো অ্যাকচুয়ালি ছিল। সো ইটস কাইন্ড অফ হোয়াইট লাই, তুমি মানুষকে একটু মিসলিড করলাম, মিসলিডিং ট্রুথ। এখন কাইন্ড অফ মানে কান্ত বা যারা কান্তের সাপোর্টার বা যারা ডিওন্টোলজির সাপোর্টার, যারা এটাকে মোরাল প্রিন্সিপাল মনে করে যে ইটস সামথিং মোরাল, তারা বলে যে হ্যাঁ তুমি এরকম হোয়াইট লাই বলতে পারো যে এটা ইন্টেনশনালি তুমি বলছো, কিন্তু তুমি ইন্টেনশন কি বলছো যে আমি এই অর্থেই বলতেছি যে একটু আগে এখানে ছিলাম মানে ওই জায়গায় আমি দাঁড়াইছিলাম, কিন্তু এটা তুমি তাকে জানাতে দাও নাই, ঠিক আছে। তো এরকম তুমি ইন্টেনশনালি বলতে পারো, বাট তুমি ডাইরেক্টলি মিথ্যা কথা বলতে পারবে না, না আমি চিনি না, আমি জানি না, বা ওইখানে ছিলই না। অর্থাৎ তুমি মনে মনে ভাবতেছো একটা আর মুখে মুখে বলতেছো আরেকটা, ইটস ইমোরাল, ঠিক আছে। তো এইটা একটা খুবই নর্মাল উদাহরণ যে ডিওন্টোলজির এক্সট্রিম কেসে যায় আসলে কেমনে এই জিনিসটা মানে স্টিল মোরাল থাকে, বা ওই জায়গায় আসলে আমরা কিভাবে ওই জিনিসটাকে করবো। এরকম প্রত্যেকটা জিনিস যাকে তুমি মোরাল বলবা সেটা সব সময়ের জন্য প্রযোজ্য হইতে হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য হইতে হবে এবং সবাইকে মেনে নিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে তুমি কোনো মানুষের ডিগনিটিকে ভায়োলেট করতে পারবে না, অর্থাৎ কোনো মানুষকে তুমি একটা লাইক বলে মিনস টু অ্যান এন্ড, কোনো মানুষকে তুমি লাইক অবজেক্টের মতো ব্যবহার করতে পারবে না। এইটার ব্যাখ্যা বা উদাহরণ দিলে সামনে আর একটু ভালো করে বুঝতে পারবে। এবার আসো ডিওন্টোলজি একটা প্রিন্সিপাল, একটা লাইক হচ্ছে টাইপ, যার মাধ্যমে একটা আইডিয়া যেটার মাধ্যমে আসলে একটা কোন জিনিস মোরাল কোন জিনিস মোরাল না সেটাকে আমরা বাইর করতে পারি কোশ্চিন করে করে, এবং ওইটার মাধ্যমে আমরা একটা বেটার ওয়ে আউট ফাইন্ড আউট করতে পারি যেটা মোরালও এবং কাজও করবে, অর্থাৎ হারমো মিটিগেট করবে। এইভাবে তুমি ওয়ে খুঁজে বের করতে পারো। সেকেন্ড একটা আইডিয়া থাকে, এটাকে বলা হয় ইউটিলিটেরিয়ানিজম, ঠিক আছে, বা উপযোগবাদ। এইটা আসলে চিন্তা করে যে মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস, কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল কোন জিনিসটা রাইট অর রং, এটা আমি ডিসাইড করব যেই কাজটার মাধ্যমে আমি হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করতে পারি। অর্থাৎ এটা কাইন্ড অফ একটা হিডোনিস্টিক প্রিন্সিপাল। আমরা সামনে হিডোনিজম নিয়ে যখন কথা বলবো তখন এই জিনিসটাকে বুঝতে পারবা। ওদের ধারণা হচ্ছে এরকম যে এই পৃথিবীতে সবাই সুখ চায়, এই পৃথিবীতে কেউই দুঃখ চায় না, কষ্ট চায় না। তাহলে আমাদের উচিত সুখকে বা মানে ভালোকে বা প্লেজারকে ম্যাক্সিমাইজ করা এবং কষ্ট দুঃখ জরা ক্লান্তি দুর্দশা এই জিনিসগুলোকে মিনিমাইজ করা। তাহলে যেই কাজের মাধ্যমে আমি ম্যাক্সিমাইজ হ্যাপিনেস বের করতে পারবো, আমার আউটপুটে ম্যাক্সিমাম হ্যাপিনেস আসবে, সেটাই আসলে মোরাল। আর যেই জিনিসটা আসলে বা ইথিক্যাল আর যেখানে আসলে মানে ম্যাক্সিমাইজ হবে না, আমি সেই ডিসিশনটা নিব না। এটার একটা খুবই কমন একটা উদাহরণ হচ্ছে এরকম যে মনে করো একটা ট্রেন যাচ্ছে, এটা তুমি মেলাবার শুনেই আসছো, যে ট্রেনে তুমি চালক। এখন ট্রেন 2 ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 2টা লাইনে ভাগ হয়ে গেছে। একটা লাইনে দেখতেছো যে 5 জন লোক কাজ করতেছে, একটা লাইনে 1 জন লোক কাজ করতেছে। তুমি যদি ব্রেকও করো তাও হচ্ছে তোমার ট্রেন এত দূর পর্যন্ত যাবে যে ওই 5টা মানুষ মরে যাবে অথবা ওই একটা মানুষ মরে যাবে, দুইজনই সমদূরত্বে কাজ করতেছে এবং ওই 5টা মানুষ বাঁচতে পারবে না অথবা ওই একটা মানুষ বাঁচতে পারবে না। তোমার কাছে স্টিয়ারিং হুইল, তুমি কোন দিকে ঘুরবা, লেফটে টার্ন নিবা না রাইটে টার্ন নিবা, কারণ তুমি বন্ধ করে বা ব্রেক করে ট্রেন থামাইতে পারবে না। সো কোনোভাবেই তুমি বাঁচাতে পারবে না। এবং সবার কানে মনে করো হেডফোন, এবং তারা খুবই মানে হার্ড ওয়ার্ক করতেছে, অনেক সাউন্ড হচ্ছে, তারা ট্রেনের আওয়াজও বুঝতে পারতেছে না। এবং এইরকম একটা সিচুয়েশনে আসলে তুমি কি করো, তুমি কি 5 জনের যান বাঁচাবা না তুমি 1 জনের যান বাঁচাবা? সো এই জায়গায় যখন বলা হয়, সো নর্মালি
খুবই সিম্পল কথা, তোমরা কি চিন্তা করবা যে ভাই তাহলে যে একজনের দিকে আসলে আপনি মুখ করেন, একজন মানুষ মরে যাবে, এতে হয়তো একটা মানুষের জীবন যাবে, তার ফ্যামিলির কষ্ট হবে, তার হচ্ছে কি বলে তার জীবিকা চলে যাবে, বা তার মানে প্রোডাক্টিভিটি, একটা মানুষকে আমরা হারাবো, আর বিনিময়ে এখানে 5টা মানুষকে হারাবো, 5টা মানুষের ফ্যামিলি নষ্ট হবে, 5টা মানুষের আরো অনেক বেশি মানুষ কষ্ট পাবে। তাহলে ওই 5টা মানুষ যদি মরে, একে তো লাইফ লস বেশি, দ্বিতীয়ত তার ফ্যামিলি লস বেশি, ইকোনমিক্যাল জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে চিন্তা করলে এই লসটা অনেক বেশি। সো আপনার কাছে খুবই ইজি আইডিয়া যে আপনি কি বলে ডানে ঘুরান, অর্থাৎ একজন মানুষকে মারেন। হ্যাঁ, এখন ইউটিলিটেরিয়ানিজমের আইডিয়া গড ট্রিকি কিছু কিছু ক্ষেত্রে, যেখানে আসলে আমাদের ডিবেট করতে হয় যে হোয়াট ইফ একটা মানুষ আইনস্টাইন হইতো আর এই 5টা মানুষ নর্মাল ওয়ার্কার হইতো, এখন তুমি কি করবা? এখন কি তুমি ওই আইনস্টাইনকে মারবা, না হচ্ছে এই 5টা মানুষকে মারবা? কারণ তুমি বলতেই পারো যে আইনস্টাইনের আইডিয়া পৃথিবীকে এমন ভাবে চেঞ্জ করে দিছে যে লাখ লাখ না কোটি কোটি মানুষ তার আইডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে, এটা মানুষের জীবনকে অনেক বেশি ইজ বানাইছে, অনেক মানুষের জীবন বাঁচাইছে, এবং আলটিমেটলি আইনস্টাইনের বাইচে থাকা দিন শেষে হইতে পারে 100 কোটি মানুষকে বাঁচাইছে, বা 100 কোটি মানুষের জীবনে অনেক অনেক বেশি পরিমাণে প্লেজার আইনা দিছে, হ্যাপিনেস আইনা দিছে। বাট ওই 5টা মানুষ হয়তো বা অত বেশি পরিমাণে আনতে পারতো না। তাই ইউটিলিটেরিয়ানিজম বলে তুমি আইনস্টাইনকে বাঁচাও, তুমি 5টা মানুষকে মারো। এক এক সিচুয়েশনে ইউটিলিটেরিয়ানিজম এক একভাবে কাজ করে, ঠিক আছে? এখন এইটা যেমন একটা আইডিয়া, আবার সিমিলারলি আরেকটা আইডিয়া তুমি চিন্তা করো ইউটিলিটেরিয়ানিজমের ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কিন্তু তোমরা খুবই সিম্পলি ডিসিশন নিলা যে সবাই যদি সিম্পলি ওয়ার্কার হয় তাহলে তুমি 5জনকে বাঁচাবা, একজনকে মারবা, তোমার পক্ষে ডিসিশন নেওয়া সহজ। ইউটিলিটারিজম ম্যাক্সিমাম মানুষকে যদি বলো তারা এটাই করবে। দ্বিতীয় ক্ষেত্রে ডিভাইডেশন হবে, কেউ কেউ বলবে না 5টা জীবন বাঁচানো, আসলে 5টা জীবন তো বাঁচাইতেছি, আমার এত প্রোগ্রেস লাগবে না, আমি আইনস্টাইনকে মারবো। এখানে ডিভাইডেশন হবে, অনেকে আইনস্টাইনের সাপোর্টে যাবে, অনেকে হচ্ছে 5টা মানুষের সাপোর্টে যাবে। ওই যে বললাম মোরালিটি ইথিক্স এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক একটা গ্রহণ করবে। এবার ধরো আরেকটা কেস দেই, যেই কেসটা এরকম, মনে করো তুমি একজন ডাক্তার, তোমার কাছে 5টা পেশেন্ট আসছে, 5টা পেশেন্টের কারো লাংসের সমস্যা, কারো লিভারের সমস্যা, কারো ব্রেনের সমস্যা, কারো কিডনিতে সমস্যা, কারো মনে করো লাইক প্যানক্রিয়াসের সমস্যা, এবং সব কয়টাই প্রবলেম। এখন তোমার কাছে একটা মানুষ আছে, সুস্থ মানুষ, সর্দি আসছে, সর্দি কাশি হয়েছে, সেই মানুষটা আসছে, তুমি ডাক্তার। এখন তুমি ওদের টিস্যু ম্যাচ করছো, সবকিছু করছো, করে দেখছো এই সুস্থ মানুষের 5টা আলাদা আলাদা অর্গান, যদি আমি ওই 5টা মানুষের, কারো মাথায় ব্রেন, কারো মাথায় হচ্ছে মনে করো কারো হার্ট, কারো হচ্ছে প্যানক্রিয়াস, কারো লিভার, কারো কিডনি, আমি যদি ট্রান্সপ্লান্ট করে দিতে পারি, এই 5টা মানুষের জীবনই বাঁচবে। বাট একটা মানুষ মরে যাবে, এবং 5টা মানুষ বাঁচবে তুমি মোটামুটি শিওর, একদম মিরাকুলাসলি টিস্যু ম্যাচ করে গেছে ধরে নাও, বা ব্লাড গ্রুপটা সব ম্যাচ করে গেছে। এখন তুমি ওই মানুষটার কোনো কনসেন্ট নিতেছো না, ঠিক আছে? তুমি ওই মানুষটাকে মানে অবশ করাইতে পারো, অবশ করায় ওই 5টা মানুষের কিডনি টিডনি লাংস টাংস নিয়ে তুমি হচ্ছে ওই 5টা মানুষকে বাঁচাইতে পারো। এরকম একটা সিচুয়েশন আসলে তুমি কি করবা? যদি এটা ফিজিক্যাল ক্লাস হইতো তাহলে তোমাদের আমি হাত উঁচা করে দেখাইতাম যে কে আসলে কোন জিনিসটা সাপোর্ট করে। এই জন্য আসলে ফিজিক্যাল ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ এবং মজা হয়। বাট জাস্ট সিম্পল উদাহরণ দিয়ে, এই ক্ষেত্রে মোস্টলি মানুষ এই কাজটা করতে চায় না। তাহলে দেখো এখানেও তুমি একটা মানুষকেই মারতেছো, 5টা মানুষের জীবনই বাঁচাইতেছো। কিন্তু প্রথমে যখন ট্রেনের ল্যাডার টান দিতে বলছিলাম, তখন আসলে সবাই এই দিকে যেতে চাইছিল যে 5টা মানুষকে বাঁচাবো, একটা মানুষকে বাঁচাবো না। এই ক্ষেত্রেও কিন্তু সেম, ইউটিলিটেরিয়ান গ্রাউন্ড থেকে তুমি 5টা মানুষের জীবনই বাঁচাইতেছো, আবার এখানে তুমি একটা মানুষের জীবনকেই হার্ম করতেছো। কিন্তু দেখবা এই ক্ষেত্রে যদি তুমি নিজে ডাক্তার হও, তুমি এই কাজটা করতে চাইতেছো না, ঠিক আছে? এটা আসলে মানুষ কেন করে না, এটা অনেক রিজন দেওয়া যায়, বাট খুবই ক্লিয়ার না। বাট নর্মাল ক্ষেত্রে মানুষ আসলে এই কাজটা করতে চায় না, প্রথমটা করতে চাইলেও এই দ্বিতীয়টা করতে চায় না। এবং মোস্টলি মানুষ বলে 5টা মানুষ মানে মরুক, আমি তাও এই 5টা মানুষের এই সুস্থ মানুষের জীবন বাঁচাবো না, কাইন্ড অফ। সো এই ক্ষেত্রে কিছু আইডিয়া আসে, যেমন তুমি মানুষটার কনসেন্ট নাও নাই, দ্বিতীয়ত আসলে মানে প্রথমটাই তো কনসেন্ট নেওয়ার সুযোগই ছিল না, কিন্তু এইটাতে তো আপনার কনসেন্ট নেওয়ার সুযোগ আছে। সো স্টিল আপনি মানুষটাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি এই 5টা মানুষের জীবন বাঁচাতে চান কিনা। হ্যাঁ, সো সে যদি কনসেন্ট দেয় তাহলে আপনি যদি করেন তাহলে এটাই মোরাল, কোনো সমস্যা নেই। আর আপনি তার কনসেন্ট নেন নাই, না নিয়ে করতেছেন। দ্বিতীয়ত আপনি নিজের হাতে একটা সুস্থ মানুষকে বাঁচতেছেন, কারণ এই ক্ষেত্রে এই মানুষটাকে আপনার মানে মারতেই হবে, এটা নট নেসেসারিলি, বাট ওই 5টা মানুষকে আসলে আপনি বাঁচাইতে পারতেছেন ওই 5টা মানুষের অর্গান দিয়ে। এটা আসলে নিজের হাতে করতেছেন, মোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং একটা মানুষকে আপনি নিজের হাতে কাইন্ড অফ ফুল করতেছেন, ব্যাপারটা এরকম। সো ওই কাইন্ড অফ একটা অ্যাটাচমেন্ট, লাইক মানে আপনি নিজের হাতে মারতে চান না, এরকম একটা জায়গা থেকে আসলে আপনি ওই অপশনটা চুজ করেন না, বা এরকম অনেক কারণে আসলে আপনি করতে চান না। তাহলে দেখো, এবং এই ক্ষেত্রে তোমার ওই যে ডিওন্টোলজির একটা প্রিন্সিপাল বলছিলাম না, যে তুমি একটা মানুষকে আসলে কখনো মানে বস্তুর মতো ট্রিট করতে পারবা না, তুমি একটা মানুষকে সবসময় ব্যক্তির মতো ট্রিট করতে হবে, তার ডিগনিটিকে তুমি নষ্ট করতে পারবা না। সো যেই মুহূর্তে তুমি তাকে তার কনসেন্টটা নিচ্ছ না, হ্যাঁ, সো তখন আসলে হইতেছে কি, তুমি তাকে একটা বস্তুর মতো ট্রিট করতেছো।
যে হ্যাঁ লাইক কি বলে কি বলবো, যে কোনো একটা গাছের ফল খাওয়ায় মানুষকে বাঁচাও, তাই গাছকে না বলে গাছের ফল কাটে নিয়ে আসে আসলে তুমি মানুষকে খাওয়াইতেছো, বা একটা লাইক কুরবানির পশু দিয়ে মাংস কাটে নিয়ে মানুষকে খাওয়াইতেছো, এটার মাধ্যমে মানুষের জীবন বা হেলথ নারিশমেন্ট পাইতেছে। এই জিনিসগুলোকে তুমি ঠিক মনে করো, কারণ তুমি মনে করো যে আসলে আমি এই জিনিসটাকে এজ এ প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারি, আমি তাকে মারতে পারি, এই রাইট আমার আছে। বাট মানুষের ক্ষেত্রে আসলে তোমার এই রাইটটা নাই, কোনো মানুষ আসলে কোনো মানুষকে মারতে পারে না, এবং তাকে তুমি আসলে প্রোডাক্টের মতো ব্যবহার করতে পারো না, তার কিছু সার্টেন ডিগনিটি আছে। সো এই জিনিসগুলা তখন ওইখানে চলে আসে, যে তুমি যদি একটা মানুষকে মারতে চাও তাহলে, বা তুমি তো মারতে পারবে না, কারণ প্রথম কথা তুমি তাকে জীবন দাও নাই, দ্বিতীয় কথা হচ্ছে তুমি জানো না আসলে মরার পরে কি হয়, তৃতীয়ত আসলে ওই মানুষের বেঁচে থাকার একটা রাইট আছে এবং সে বেঁচে থাকতে চায়, এবং চতুর্থত তার কনসেন্টের একটা জায়গা আছে, তুমি কনসেন্টের জায়গাটা আসলে নাও নাই। সো এই কারণে আসলে ওই লাইক চতুর্থ বা তৃতীয় উদাহরণটা আসলে অনেকেই প্রেফার করে না, রেদার দেন তারা এটা প্রেফার করে যে ওই যে প্রথম উদাহরণটা। সো তৃতীয় উদাহরণটা আসলে খুবই ট্রিকি, এবং সবাই বলে যে ওই মানুষটাকে আমি নিজের হাতে মারবো না, ঠিক আছে। তো দেখো এই কাইন্ড অফ ডিবেটেবল বিষয় চলে আসে, কিন্তু ইউটিলিটারিয়ানিজম তো ঠিকই আছে, তাই না? সো এটার আরো একটা উদাহরণ দেওয়া যায় যে আসলে জিনিসটা কিরকম, যেমন একটা খুবই সিম্পল উদাহরণ হচ্ছে ধরো মোরালিটি অ্যান্ড ইউটিলিটারিয়ানিজমের যে ক্ল্যাশটা, এটা আসলে বোঝার জন্য জিনিসটা আসলে কিরকম কাইন্ড অফ একটা লাইক মেটাফরিক্যাল এক্সাম্পল, ইটস কাইন্ড অফ, এটা বলা হয় হার্মলেস রেপ। হ্যাঁ, হার্মলেস রেপ আসলে কিরকম, মনে করো একটা লোক, সেই লোক আর হয়তো বা 10 থেকে 20 মিনিট বাঁচবে, তার শেষ ইচ্ছা হচ্ছে লাইক সে সার্টেন একটা ইন্ডিভিজুয়ালের সাথে লাইক সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায়। আর প্রবলেম হচ্ছে সেই সার্টেন ইন্ডিভিজুয়াল আসলে এই ব্যাপারে মানে কোনো মতামতই দেয় নাই। এখন ধরো এরকম একটা সিচুয়েশন হইলো যে ওই সার্টেন ইন্ডিভিজুয়াল কে ওই মানুষটা পাইলো যে মানে একটা রুমের মধ্যে সে আনকনশাস অবস্থায় পড়ে আছে। এখন সে এমন প্রক্রিয়ায় ধরো ইন্টারকোর্সটা করলো যে ধরো প্রোটেকশন নিয়ে গেলো যাতে তার ভবিষ্যতে লাইক মানে প্রেগনেন্ট হওয়ার চান্স না থাকে। দ্বিতীয়ত সে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাবিউজ করতেছে না, সে যতটা আসলে ক্লিনলি কাজ করা যায় ততটা করতেছে। এবং এই ঘটনাটা ঘটার পরে ওই মহিলার কোনো ফিজিক্যাল এক্সোশন বা এরকম কোনো সিচুয়েশন হবে না, এবং যেহেতু সে আসলে আনকনশিয়াস অবস্থায় আছে তার কোনো স্মৃতি থাকবে না, এই জিনিসের কোনো ভিডিও রেকর্ডিং নাই, কেউ কোনোদিন জানবে না। এবং পরবর্তীতে ওই লোক এই কাহিনী কইরা তারপরে সে চলে যাবে, ওই মহিলা জানবেও না যে তার সাথে এই জিনিসটা হয়েছে, এবং মানে কোনো ওয়ে নাই ওই মহিলার পক্ষে জানা যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, এবং কারোই জানার ওয়ে নাই। এবং সেই মানুষটা একটু পরে মরে যাবে। সো সে এমন না যে ও না, তাকে আমি যদি একবার সুযোগ দেই সে আবার পরবর্তীতে দেখা যাবে আরো মানুষের সাথে করতে পারে, বা সে তো একটা পারভার্ট বা সামথিং এরকম। সো এই পারভার্টের আসলে মানে পারভার্সনকে আমি কেন আরো বেশি বাতাস দিব, এটাও চলবে না, কারণ সে 20 মিনিট পরে মরে যাবে। সো তো এরকম জায়গা থেকে ইউটিলিটেরিয়ান গ্রাউন্ড থেকে এটার কোনো ফ্ল নাই, অবশ্যই তুমি করতে পারো। একটা মানুষ তো খুশি থাকবে, একটা মানুষ তো তার ইচ্ছা তো পূরণ হইলো, মরার আগের ইচ্ছা, তার এমন ইচ্ছা তো পূরণ হইতেছে, সে তো খুশি থাকবে, তাই না? ইউটিলিটেরিয়ান গ্রাউন্ড বলে যে না, তুমি এই হার্মলেস রেপকে সমর্থন করো। বাট ওই যে ডিওন্টোলজি বা মোরাল গ্রাউন্ড থেকে আসলে তখন এই জিনিসটাকে বলা হয় যে না, তুমি এই জিনিসটা করতে পারো না, কারণ এখানে তুমি ওই ইন্ডিভিজুয়ালকে একটা বস্তুর মতো করে ট্রিট করা শুরু করছো। ওই ইন্ডিভিজুয়ালের তুমি কনসেন্ট নাও নাই, তুমি ওই মানুষকে ওই মানুষের মতো ব্যবহার করতে পারো না, মানে একটা বস্তুর মতো ব্যবহার করতে পারো না। ফর দ্যাট টাইম তুমি ওই জিনিসটাকে একটা লাইক সেক্সুয়াল অবজেক্টের মতো চিন্তা করছো। সো এইটা আসলে হিউম্যান ডিগনিটিকে ভায়োলেট করে, যেই জিনিসটা আসলে কখনোই উচিত না। তখন ডিওন্টোলজি হার্মলেস রেপকে সাপোর্ট করে না, বাট হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এই জিনিসটাকে সাপোর্ট করে, কারণ অ্যাটলিস্ট ওই একটা মানুষ তো খুশি খুশি মরতেছে, ঠিক আছে? তো এগুলা ডিবেট ডিসকাশনের ব্যাপার, এটা সবসময় চলে, এবং এগুলার থেকে আসলে খুবই ভালো কোনো সলিউশন পাওয়া যায় না। কারো কাছে এটা ঠিক, কারো কাছে কারো ভুল, এক এক সাপেক্ষে এক এক সিচুয়েশনে তুমি এই প্রিন্সিপাল গুলাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারো। এখন এর বাইরেও আসলে লাইক কিছু মোরাল আইডিয়া আছে যে কিভাবে বুঝবো একটা জিনিস মোরাল কি মোরাল না। এটা একটা খুবই কমন এবং খুবই ফেমাস একটা আইডিয়া হচ্ছে, এটা বলা হয় ভেইল অফ ইগনোরেন্স। ভেইল অফ ইগনোরেন্সটা আসলে কি, যে তোমাকে একজন নিউট্রাল ব্যক্তি হিসেবে চিন্তা করতে হবে। মনে করো তোমার একটা লাইক পর্দা দিয়ে ঢাকে দেওয়া হয়েছে, তুমি জানো না আসলে ভবিষ্যতে ঘটনাটা কি ঘটতে যাইতেছে, এবং তার ভিত্তিতে তুমি ডিসিশন নিচ্ছ যে কোন ওয়ালটা তোমার জন্য প্রিফারেবল, ঠিক আছে? এটার খুবই একটা সিম্পল উদাহরণ হইতে পারে যে ধরো তোমার কাছে একটা চয়েস দেওয়া হইলো যে 50-50 চান্স যে আইদার তুমি মুকেশ আম্বানি হবা, হয় তোমার লাইফ লিড করবা, অথবা তুমি কি বলে একজন আফ্রিকান স্লেভ হবা যে 80 বছরের জীবন পাবে, যে জীবনে সে কোনোদিন সুখী হবে না,
তাই কন্টিনিউয়াসলি মায়ের উপরে রাখা হবে এবং তাকে দিয়ে কুত্তার মতো খাটানো হবে, তার উপরে সকল ধরনের অত্যাচার নির্যাতন করা হবে, তার ফ্যামিলি লাইফ বলে কিছু নাই, তাকে সারা জীবন পেইন দেওয়া হবে, সে সুইসাইডও করতে পারবে না, তার 80 বছর বাঁচতে হবে। মানে একদিকে এক্সট্রিমলি পেইনফুল লাইফ, একদিকে মুকেশ আম্বানির লাইফ, ঠিক আছে, 50-50 চান্স, ঠিক আছে, কয়েন টসের মতো। তুমি এটাও পাইতে পারো, ওইটাও পাইতে পারো, এটা একটা চয়েস। অথবা তুমি একটা নর্মাল মিডিল ক্লাস টু হায়ার মিডিল ক্লাস লাইফ লিড করবা, আমাদের মতো লাইফ লিড করবা। এখন তোমাকে চয়েস দেওয়া হইলো, এখন তুমি কোনটা চয়েস করতে চাও, ঠিক আছে। নর্মালি এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ ওই নর্মাল লাইফটাকে বেশি চুজ করে, কারণ ঠিক আছে মুকেশ আম্বানি হওয়ার লোভ অনেকেরই আছে, কিন্তু ওই যে আফ্রিকার ওই কষ্টের জীবন এটাও আসলে কেউ চায় না, তার চাইতে আসলে এই লাইফে মোটামুটি সুখ দুঃখ মাঝামাঝি নিয়ে থাকা এটাই বেটার। সো এই যে তুমি মানে কোন জায়গায় জন্মগ্রহণ করবা এটা তুমি জানার আগে থেকে তোমাকে যখন চয়েস দেওয়া হচ্ছে, তখন আসলে তুমি যে জিনিসটা ডিসাইড করতেছো এইটা ইজ মোর মোরাল, ঠিক আছে। সো এই জায়গা থেকে যেমন তুমি ডিসিশন নিচ্ছ, ইটস কাইন্ড অফ এ ভেইল অফ ইগনোরেন্স, যে তুমি কোন দুনিয়া বেশি প্রিফার করো। সো এটার সিমিলারলি আর একটা এক্সাম্পল দিলে, ধরো তুমি কোন দুনিয়ায় বসবাস করতে চাও, যেই দুনিয়ায় আসলে ইনকাম ইনইকুয়ালিটি অনেক বেশি হাই, যেখানে 1% মানুষ হইতে পারে মুকেশ আম্বানি হবে, আর কি বলে 20% মানুষ মোটামুটি লাইফ লিড করবে, আর 60% to 70% মানুষের জীবন হেল হবে, এই দুনিয়া তুমি প্রিফার করতে চাও, না একটা এমন একটা দুনিয়া যেখানে সবাই মোটামুটি ভালো থাকে বাট কোনো মুকেশ আম্বানি নাই, এই দুনিয়া তুমি প্রিফার করতে চাও, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য মানুষ আসলে দ্বিতীয়টাই চুজ করে, যে না ঠিক আছে ভাই আমি রিস্ক নিব না, ঠিক আছে, খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, কারণ ওই ওয়ার্ল্ডে গেলে চান্সেস, আর যেহেতু 1% চান্স আছে আমি মুকেশ আম্বানি হবো, 99% চান্স আছে যে আমি মারা খাবো, সো সেই জায়গা থেকে ওরা এই ওয়ার্ল্ডটা বেশি প্রিফার করে। সো সিমিলারলি যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে তুমি এই ভেইল অফ ইগনোরেন্স কে মানে খাটাইতে পারো কোনো একটা জিনিস মোরাল কি মোরাল না, যে তুমি কোন দুনিয়ায় বসবাস করতে চাও, যেই দুনিয়া আসলে চুরি করলে শাস্তি দেওয়া হয়, না যেই দুনিয়ায় চুরি করলে শাস্তি দেওয়া হয় না। এখন সেই জায়গা থেকে তুমি এখন যদি চিন্তা করতেছো যে দেখো যেই দুনিয়ায় চুরি করলে শাস্তি নাই, তার মানে যে কেউ যখন খুশি চুরি করতে পারে, এই দুনিয়ার কোনো সিকিউরিটি নাই, এটা পুরো একটা ক্যাওটিক একটা দুনিয়া, এবং এই দুনিয়ায় আমি যতক্ষণ পাওয়ারফুল, আমি যখন চুরি করতে পারতেছি আমি লাভ করতে পারতেছি, বাট আমি যখন ঘুমাবো, আমি যখন উইক, আমার যখন অসুস্থতা আসে, তখন তো কেউ এসে আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে যাবে। সো তখন তো আসলে আমার লাইফটা বেটার না। সো কোন ওয়ার্ল্ড আমার জন্য বেটার, তখন তুমি চুজ করতেছো যে না না এই ওয়ার্ল্ডটাই বেটার। অর্থাৎ তুমি যদি মুকেশ আম্বানি হইতা, তারপরে তোমাকে বলা হইতো যে তুমি কোনটা করবা, তুমি কি বেশি টাকা কামাইতে চাও, না হচ্ছে মানে মুকেশ আম্বানি হওয়ার পরে যদি বলতাম কোন দুনিয়া তুমি চাও, যে মুকেশ আম্বানি থাকবা না হচ্ছে ওই হচ্ছে মিডিল ক্লাস লাইফ লিড করবা, তখন তুমি সবসময় বলতা যে না না আমি মুকেশ আম্বানি হয়ে থাকবো, কারণ তুমি অলরেডি মুকেশ আম্বানি হয়ে গেছো, তুমি অলরেডি বায়াসড। বাট তুমি যখন নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছো, তখন আসলে তুমি বেস্ট ডিসিশনটা নিতে পারো যে কোন ওয়ার্ল্ডে তুমি থাকতে চাও। সো এইটা একটা ওয়ে কোন জিনিস একটা মোরাল এবং কোন জিনিস মোরাল না, এটা আসলে বের করার। সো এটা একটা আইডিয়া। এখন আরো কিছু আইডিয়া নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে তোমার হেডোনিজম। হেডোনিজম ইজ কাইন্ড অফ সুখবাদ বলা হয়, ঠিক আছে। ইটস কাইন্ড অফ যে তোমরা শুনছো না পারসুট অফ হ্যাপিনেস, যে মানুষের জীবনে যে যেটা তোমার ইউটিলিটেরিয়ানিজম বোঝানোর সময় বললাম যে মানুষ কখনোই কষ্ট চায় না, মানুষ দুঃখ চায় না, মানুষ সবসময় সুখ চায়, এবং সুখকেই সে ম্যাক্সিমাইজ করতে চায়। এখন যত মানে আমাদের জীবনের উদ্দেশ্য হইলো আমরা কত বেশি পরিমাণে সুখে থাকতে পারি, কত আনন্দে থাকতে পারি, কত আরামায়েশে থাকতে পারি, সো এটার লক্ষ্যে আসলে আমাদের কাজ করে যাওয়া উচিত, ঠিক আছে। সো এটা হচ্ছে হিডোনিস্টিক প্রিন্সিপাল, প্রত্যেকটা মানুষই পারসুট অফ হ্যাপিনেস এর পিছনে দৌড়াবে, কারণ সবাই খুশি থাকতে চায়, সুখে থাকতে চায়, দ্যাটস ইট। এখন এটারও কিছু ধরো তোমার নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে, যে সব মানুষই সুখী থাকতে চায়, তো আমরা যখন সব সুখে থাকতে চাইতেছি তখন কি হইতেছে, পৃথিবীতে আমরা যে পরিবেশ দূষণ করতেছি, হ্যাঁ, বা হচ্ছে আমি সুখে থাকতে চাই আমার ব্যক্তিগত হ্যাপিনেসের জন্য আরো 10টা মানুষকে অপ্রেস করতেছি। কারণ ইন্ডিভিজুয়াল হ্যাপিনেসের জায়গা থেকে যখন আমি চিন্তা করতেছি, তখন আসলে প্রত্যেক মানুষ যখন সুখের পিছনে দৌড়াইতেছে এবং প্রত্যেকটা মানুষ নিজের সুখকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে, তখন সিম্পলি ওই যে ক্যাওটিক একটা দুনিয়ার দিকে আমরা চলে যেতেছি, ঠিক আছে। আবার যদি আমরা চিন্তা করি যে না আসলে ইন্ডিভিজুয়াল হ্যাপিনেসের কথা আমরা চিন্তা করবো না, কালেকটিভ হ্যাপিনেসের কথা চিন্তা করবো, এমন একটা দুনিয়া যেখানে সবাই মিলে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি খুশি আছে, ওইখানে যদি চিন্তা করে তাহলে আবার দেখা যাবে যে একটা ইন্ডিভিজুয়ালের সুখকে আমাকে মানে লিমিট করা লাগতেছে, কারণ সে বেশি সুখী হইতে গেলে অন্যজন সুখী হইতে পারবে না, বা অন্যজনের রিসোর্সটাকে ব্যবহার করতে পারবে না। সো আলটিমেটলি আমার ওভারঅল হ্যাপিনেস তৈরি হইতেছে না। সো হিডোনিজমের আইডিয়াটাও আসলে অনেক বেশি প্রোজ এন্ড কনস থাকে, বা আমরা অনেক বেশি পরিমাণে যদি খুশি থাকতে চাই, অনেক বেশি রিসোর্স ব্যবহার করলে আসলে পৃথিবীটা আসলে নিতে পারবে কিনা।
সাস্টেনেবলি আমরা জিনিসটাকে আগায় নিতে পারবো না। So, এরকম অনেকগুলা ক্রিটিসিজম এই জিনিসের থাকে, যে শুধু যে হ্যাপিনেস ম্যাক্সিমাইজ করলে আসলে আপনার দিন শেষে লাইক মানুষ ভালো থাকবে এবং মানে মানুষ দিন শেষে আসলে যে সুখী থাকবে ব্যাপারটা এরকম না, কারণ আপনি এই জিনিসটা আসলে বাস্তবে করতে পারবেন না। সো এইরকম হেডোনিজমেরও তোমার কিছু প্রোজ এন্ড কনস আছে। আবার তুমি যদি মনে করো যে হেডোনিজম আমি মানি না, তাহলে আসলে তোমার সুখের দরকার নেই, তখন অনেক বেশি মানুষ আসলে তাহলে আসলে জানেই না যে আসলে নিজের জীবনকে এনজয় করতে হয়, এবং দেখা যায় যে সারা জীবন কষ্টের মতো খাইতেই যেতেছে কষ্টই করে যেতেছে, যে সে জানেও না যে আসলে মানে আমার 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 এরকম লাইক আমি খুশি থাকতে পারি বা সুখে থাকার চেষ্টা করতে পারি, এটা একটা লাইফের চয়েস হতে পারে। অনেক মানুষ আছে যে সারা জীবন লাইক প্রথমে বাপ মায়ের কথা শুনছে, বাপ মায়ের কথা শুনে চলছে, তারপরে বলতে দেখা যাচ্ছে হাজবেন্ডের কথা শুনে চলছে, তারপরে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চার জন্য চলছে, মানে সারা জীবন খালি খাইতেই গেল, কষ্টই করে গেল, জীবনে নিজের না শখ আহ্লাদ কষ্ট কিছুই পূরণ করলো না, কারণ সে মনে করে আসলে সুখ বলে সুখ আমার জন্য সুখ না, বা সুখ যারা চায় আসলে এটা আসলে ঠিক না, এটা আসলে কাইন্ড অফ একটা ইমোরাল জিনিস, সুখের প্রত্যাশা করা উচিত না। হ্যাঁ, তার চাইতে আমি আসলে মানুষের ম্যাক্সিমাম গুড করার চেষ্টা, মানুষের ভালো কাজ করার চেষ্টা করব, সমাজে গুডনেস বাড়ানোর চেষ্টা করবো, এই ধরনের ধারণাগুলা তৈরি হয়। সো হেডোনিজমের কনসেপ্ট আমাদেরকে যেমন লিবারেট করে, তেমন আবার এক্সট্রিম হেডোনিজম আসলে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। সো এই বিষয় নিয়ে তোমরা স্টাডি করবা হেডোনিজমের ব্যাপারগুলো। এরপর একটা টার্ম আসে, এটা হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে এসেনশিয়ালিজম। এসেনশিয়ালিজম বলতে কি, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা এসেন্স বা একটা ভার্চু থাকে, সামথিং মানে কিছু ইনহেরেন্ট ব্যাপার স্যাপার থাকে, যে জিনিসটা আসলে সে করে। যেমন মানে এটা কাইন্ড অফ একটা প্রি ডেস্টিনেশনের সাথে অনেক বেশি পরিমাণে লিঙ্কড। যে ধরো একটা সিংহের বাচ্চা সিংহ হয়ে জন্মাইছে, এবং সিংহরা এতদিন ধরে ধরো 50-60 লাখ বছর ধরে সিংহরা যেমনে চলাচল করে আসছে, হালকা এভলিউশনারি তাদের মধ্যে পরিবর্তন হয়েছে, বাট স্পিসিস ডেভেলপমেন্টের পরে খুব মেজর পরিবর্তন হয় না। আজ থেকে 3 লাখ বছর আগেকার সিংহ আর এখনকার সিংহের মধ্যে খুব মেজর ডিফারেন্স নাই, এবং ওই লাইফ স্টাইলে এখনো তারা মাংসাশী আছে, এখনো তারা 4 পায়ে পা দিয়ে চলে, এবং একই জিনিস খায়, আফ্রিকার সাভানাতেই ঘুরে বেড়ায়, এবং তার বাচ্চাও প্রবাবলি এরকমই করবে। ঠিক আছে, সো এই যে এইটা তার অ্যাসেন্স, এবং সেই জিনিসটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, কাইন্ড অফ প্রোগ্রামড। যেমন ধরো তোমরা যখন গেম খেলো, ওখানে বিভিন্ন বট থাকে না, যে বট গুলো আসলে ওটা তো মানে কোনো প্লেয়ার না, সদিচ্ছা নেই, প্রোগ্রাম করা হয়েছে তোমার সার্টেন অ্যাকশনের বিপরীতে সে কিছু সার্টেন অ্যাকশন করবে, এই অ্যাকশনটা সে ফ্রিলি নিতে পারবে না, তার কোনো ফ্রি উইল নাই, এবং সে নিজের মতো করে কাজ করতেছে। ঠিক আছে, সিমিলারলি মানুষের ক্ষেত্রেও এসেনশিয়ালিজমের এই ধারণাটা মানে মেইনলি অ্যারিস্টটল এই জিনিসটাকে অনেক বেশি পরিমাণে পপুলারাইজ করে, যে প্রত্যেকটা মানুষেরই জন্ম হয়েছে কিছু না কিছু করার জন্য, এবং কি করার জন্য জন্ম হয়েছে এটা কাইন্ড অফ ফিক্সড, এন্ড তোমাকে এটা খুঁজে বের করতে হবে যে কি করার জন্য তোমার জন্ম হয়েছে। ঠিক আছে, তারপরে ওটা যখন তুমি খুঁজে বের করতে পারবা, তোমার জীবন ওটার জন্য দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো এই জায়গা থেকে আসে তোমার এসেনশিয়ালিজমের ধারণা, যে ঠিক আছে তুমি জন্মগ্রহণ করলা, তুমি হচ্ছে মনে করো একটা ওয়ার্কার ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করলা, তুমি দেখলা যে তোমার খুব একটা ভালো আইকিউ নাই, তোমার খুব ভালো ব্রেন নাই, তুমি ভালো পড়াশোনা করতে পারো না, তোমার ফিজিক্যাল ফিটনেস আসলে খুবই ভালো না, তুমি সৈন্য হইতে পারবা না, তোমার আসলে হচ্ছে কি বলে মানে পেশাজীবী হওয়া, চিকিৎসক বা হচ্ছে আইনজীবী হওয়া বা এই ধরনের বিষয়গুলো আসলে সম্ভব না, তোমার খালি একটাই ওয়ে, তুমি হচ্ছে মানে গায়ে গতরে খাইটা শ্রমিক হইতে পারবা, সম্ভাবনা আছে যে তুমি একজন ভালো কার্পেন্টার হইতে পারবা, তোমার হাতের কাজ করার ক্যাপাসিটি অনেক ভালো। সো এটাই তোমার জন্য এসেন্স, এবং তুমি তোমার এসেন্সকে খুঁজে পাইছো, এখন তুমি সারা জীবন কার্পেন্টারি করে খাবা, কারণ এখানেই তুমি আসলে তোমার লাইফকে সবচাইতে মানে ওয়েল প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাইতে পারবা। সো তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে যে তুমি ম্যাক্সিমাম গুড কিভাবে পৃথিবীতে প্রডিউস করতে পারো। তুমি দুনিয়ায় আসছো দুনিয়ায় গুড বা দুনিয়ায় ম্যাক্সিমাম কাজ করার জন্য। ঠিক আছে, এবং তুমি যদি কার্পেন্টার হইতে, তাহলে সবচাইতে ভালো পৃথিবীর সুবিধা হইতো, মানুষের সুবিধা হইতো, তুমি সবচাইতে বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারতা, তাহলে তুমি কার্পেন্টার হও। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এসেনশিয়ালিজমের ধারণা, যে তুমি আগে থেকেই জানো যে তোমাকে দুনিয়ায় একটা কাজ করার জন্যই পাঠানো হয়েছে, এবং ওই কাজটা বাইর করে তুমি এই কাজটাই করবে, তুমি এর বাইরে কোনো কাজ করা তোমার জন্য ঠিক না। ঠিক আছে, এটার বিপরীতে একটা আইডিয়া আসে, এটারে বলা হয় তোমার এক্সিস্টেন্সিয়ালিজম। ঠিক আছে, এক্সিস্টেন্সিয়ালিজম আইডিয়াটা আসলে অনেক ভাস্ট, এবং এই আইডিওলজিকে আসলে কোনো কমন এক লাইনে বোঝা যায় না, এটা অনেকগুলা ছোট ছোট আইডিয়া বা মডারেট আইডিয়ার সমষ্টি মিলা এই পুরা জিনিসটাকে বোঝায়। এক্সিস্টেন্সিয়ালিজমের সোজা আলাপ হচ্ছে এটা বলে অস্তিত্ববাদ। ঠিক আছে, যে আপনি ওইসব জান্নাত জাহান্নামের হিসাব বাদ দেন, যা আমরা দেখতেছি, যা অস্তিত্বে আছে, যা আমরা জানি, যা আমরা বুঝি, তার ভিত্তিতে আমরা দুনিয়াকে চিন্তা করব। ঠিক আছে, যা আমরা জানি না, যা আমরা বুঝি না, যা আমার পক্ষে জানা সম্ভব না, হইতে পারে সেটা থাকতে পারে, হইতে পারে সেটা নাই, এটা নিয়ে আসলে আমার মাথা ব্যথা নাই, যা এক্সিস্ট করে তার ভিত্তিতে আসলে আমি চিন্তা করব।
সো এক্সিস্টেন্সিয়ালিজমের আইডিওলজি যখন তোমাদেরকে রিলিজিয়ন সম্বন্ধে বলছিলাম, ওইখানে আসলে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে 1500 শতাব্দীর পরে যখন প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট শুরু হয়, চার্চের মানুষ বিরোধিতা করা শুরু করে এবং ধীরে ধীরে বাইবেলের ইন্টারপ্রেট করা শুরু করে, বাইবেল অনেক ভুল বের হয়, সেই জায়গা থেকে অনেকেই আসলে মানে খ্রিস্টিয়ানিটির প্রতি একটা বিতৃষ্ণা দেখায় এবং পরবর্তীতে যখন এই যে থিওরি অফ এভলিউশন আসে, ডারউইনের থিওরি অফ এভলিউশনের পরে একটা বিশাল সংখ্যক মানুষ আসলে লাইক ধর্মকে প্রত্যাখ্যান করা শুরু করে এবং লাইফকে নতুন ভাবে ডিফাইন করার চেষ্টা করে, তখন থেকেই আসলে এক্সিস্টেন্সিয়ালিজমের আইডিয়াগুলো অনেক বেশি প্রমিনেন্ট হওয়া শুরু করে। তো এক্সিস্টেন্সিয়ালিজমের কিছু সিম্পল বা কমন আইডিয়া আছে। এক্সিস্টেন্সিয়ালিজম সবচেয়ে ইন্ডিভিজুয়ালিজমকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেয়, যে প্রত্যেকটা ব্যক্তির আসলে উচিত তার জীবনের মানে খুঁজে বের করা। সো এই যে এসেনশিয়ালিজম বলছিলাম, যে এসেনশিয়ালিজমে তোমার জন্য মানেটা ঠিক করা, তুমি দুনিয়া আসছো মানেটা খুঁজে বের করবা এবং ওই যেখানে ম্যাক্সিমাম গুডনেস তুমি করতে পারবা ওইটাই তোমার জীবনের জন্য বেস্ট, এটা এসেনশিয়ালিজম বলে। এক্সিস্টেন্সিয়ালিজম বলেন না, তুমি মানে এখানে একটা খুবই কমন কথা আছে যে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, ঠিক আছে? এসেন্সকে পার করে যায় এক্সিস্টেন্স, যে তুমি মানুষ হিসাবে যখন দুনিয়া আসছো, একটা গরু দুনিয়া এসে গরুই হবে, এটা মোটামুটি ফিক্সড কাইন্ড অফ সে প্রোগ্রাম, সে তার এত পরিমাণ তোমার মতো ফ্রি উইল বা এত পরিমাণ স্বাধীনতা নাই বা এই পরিমাণ চয়েস নাই যে সে অন্য কিছু হইতে পারে, সে এই কাইন্ড অফ প্রোগ্রাম এই প্রসেসেই যাবে। বাট তুমি তোমার ইনার প্রোগ্রামিং চেঞ্জ করতে পারো, ঠিক আছে? যে তুমি এটা ঠিক নাই যে তুমি আসলে কোন ক্ষেত্রেই বেটার করতে পারবা, এটা তো কোনো ফিক্সড ব্যাপার না যে সে আসলে কার্পেন্টারিটাই সবচেয়ে ভালো করতো। আমি যতটুকু মনে করো ধরো আমি যতটুকু আমার পক্ষে এক্সপ্লোর করার সময় আমি এক্সপ্লোর করছি, আর আমার পক্ষে তো আমি সবকিছু এক্সপ্লোর করতে পারবো না, ঠিক আছে? সো এসেনশিয়ালিজম বলে তুমি যতটুকু এক্সপ্লোর করছো এর মধ্যে যেটা তুমি বেটার পাইছো তুমি বেটারটাকে কাজে লাগাবা। এক্সিস্টেন্সিয়ালিজম বলে না, নট নেসেসারিলি তুমি যেটাতেই সবচেয়ে ভালো পারো সেটাকেই আগায় নিয়ে যাবা, নট নেসেসারিলি তুমি হচ্ছে যেটা ভালো পারো না কিন্তু তোমার করতে মন চাই তুমি সেটা করো, সমস্যা কি? তোমাকে ম্যাক্সিমাম গুডনেস কেন তৈরি করতে হবে? তুমি ইন্ডিভিজুয়াল হিসাবে যেই ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো থাকবা সেটাতেই তুমি কাজ করো। ধরো তুমি মনে করো খুবই ভালো ফুটবল পারো না, তুমি ভালো ফুটবলার হইতে পারবা না, কিন্তু তোমার ফুটবল অনেক ভালো লাগে, ঠিক আছে? এবং পরবর্তীতে তুমি ফুটবল নিয়ে ক্যারিয়ার বানাইলা, তুমি হইতে পারে যে অনেক অসাধারণ কোনো ফুটবলারও হইলা না, তুমি হইতে পারে পরবর্তীতে একটা কোচ হইলা, খুবই বড় লেভেলের কোচও হইলা না, বাট সারা জীবন তুমি অনেক থ্রিলে কাটাইলা, অনেক আনন্দে কাটাইলা, তুমি ওই লাইফটাকে অনেক বেশি এনজয় করলা, কিন্তু তুমি আসলে তোমার জায়গায় যদি অন্য কেউ ফুটবলার হইতো অনেক ভালো করতে পারতো। কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম বলে যে না, তুমি ফুটবলার হও কারণ তোমার ফুটবলার হইতো, ওই লাইফটা তোমার জন্য ভালো। আর এসেনশিয়ালিজম বলে না, তোমার তো আসলে ফুটবলার হওয়ার কথা ছিল না, তুমি অনেক ভালো ক্রিকেটার, তুমি ক্রিকেট হলে অনেক ভালো খেলতে পারতা, বাট ক্রিকেট হয়তো তোমার ভালো লাগে না, বাট তুমি ক্রিকেট ভালো পারো। এখন এক্সিস্টেন্সিয়ালিজম বলে যদি তুমি ক্রিকেটার হও তুমি হয়তো অনেক ভালো ক্রিকেটার হইলা, কিন্তু দিন শেষে আসলে তুমি ওই হ্যাপিনেসটা পাইলা না, ওই খুশিটা পাইলা না, থ্রিলটা পাইলা না, কারণ তুমি ক্রিকেট এনজয় করো না, তুমি এনজয় করো ফুটবল। তাহলে তুমি ফুটবলার হও যেখানে হইতে পারে দুনিয়ায় মানে একটা বেটার ক্রিকেটার হারাইলো এবং একটা মডারেট ফুটবলার পাইলো, কিন্তু তুমি ভালো থাকলা, তোমার জীবনটা অনেক সুন্দর গেল, কারণ তুমি ভাই একবারই বাঁচবা, মরে গেলে তো আর কোনো মানে আর তো কোনো ওয়ে নাই, তুমি তার দ্বিতীয়বার বাঁচবা না, তো লাইক একবারই জীবনের বরদান দেওয়া হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে এক্সিস্টেন্সিয়ালিজম বলে যে তোমার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে তুমি ঠিক করো। সো এটা আসলে এসেনশিয়ালিজমের অনেক বিপরীত ধারণা। দ্বিতীয়ত এক্সিস্টেন্সিয়ালিজমের আরো একটা ব্যাপার থাকে যে আসলে এরা হিউম্যানিজমকে অনেক বেশি প্রমোট করে, যে দেখো ভাই ধর্ম কালচার হ্যাঁ মানে স্বার্থ এগুলার দ্বন্দ্ব আসলে অনেক মানে খুন খারাপ হাঙ্গামা করছে, মানুষকে অনেক বেশি কষ্ট দিছে। আমরা এইসব চাই না, আমরা এমন দুনিয়া চাই যে দুনিয়া আসলে সব মানুষ আসলে ভালো থাকে এবং মানুষের মানে মেন্টাল পিস, ফিজিক্যাল পিস, হ্যাঁ তারপরে এই জিনিসগুলো আসলে আমাকে প্রমোট করা উচিত। ন্যাচারাল স্টেবিলিটি বজায় রাখো, পরিবেশ ধ্বংস করো না, হ্যাঁ যেইভাবে পারো আসলে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করো, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। এবং আসলে মানে যেই জিনিস তুমি জানো না, কারণ তুমি জানো না যে আসলে গড এক্সিস্ট করে কি করে না, সো এই বিষয় নিয়ে আসলে তোমার মাতামাতি করার দরকার নেই। সো কাইন্ড অফ এক্সিস্টেন্সিয়ালিজমের কিছু অংশ আছে যারা এথিস্ট, কিছু অংশ আছে যারা আবার মানে থিস্ট, মানে যারা ধর্মেও বিশ্বাস করে আবার এক্সিস্টেন্সিয়ালিজমে বিশ্বাস করে, আবার কিছু কিছু আছে যারা আসলে লাইক অ্যাগনস্টিক, হ্যাঁ যে গড থাকতেও পারে নাও থাকতে পারে, আমি জানি না, আমি জানি খালি আমি বাইচে আছি। সো এই জায়গা থেকে আসলে গড আমার ওই অ্যাকাউন্টেবিলিটি নিবে না, অর্থাৎ পরকালে আমার হিসাব টিসাব নিবে না, সেই জায়গায় দুনিয়া আসলে আমি কেমনে ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবাই এইটাই আসলে আমি চিন্তা করবো। সো এরকম মানে মানুষের জীবন কিভাবে ভালো করা যায়, সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট করো, হ্যাঁ তারপরে ভালো ভালো টেকনোলজি বিজনেস প্র্যাকটিস করো, ওয়েলফেয়ার কাজ করো, হ্যাঁ সমাজ কল্যাণমূলক কাজ করো, এটার মাধ্যমে আসলে মানুষের জীবনকে আসলে বেটার বানাও, মানুষের জীবনকে বেটার করো।
এক্সিস্টেনশিয়ালিজমের আরো কিছু আইডিয়া আছে, যেমন তোমার এটা আসলে রেশনালিজম বা পজিটিভিজম এই আইডিয়াগুলোকে অনেক বেশি পরিমাণে ডিনাই করে, যে আসলে মানুষ খুবই বেশি রেশনাল কোনো প্রাণী না, মানুষ সবসময় সবকিছু যুক্তি দিয়ে বিবেচনা করে না। অনেক সময় দেখা যায় যে ঠিক আছে তুমি জানো যে সিগারেট খাওয়া তোমার জন্য হার্মফুল, তোমার ক্যান্সার হইতে পারে, তোমার লাইফ স্প্যান কমে যেতে পারে সিগারেট খাওয়ার কারণে, পরিবেশ দূষণ হইতেছে, তোমার আশেপাশের মানুষের জীবন মানে হুমকির মুখে পড়তেছে, এভরিথিং ইজ ট্রু, তুমি জানো সিগারেট খাওয়া তোমার জন্য কোনোভাবেই ইউটিলিটিয়ান পার্সপেক্টিভ থেকেও ঠিক না, মোরাল পার্সপেক্টিভ থেকেও ঠিক না, ধরে নাও, কিন্তু মানুষ তার সিগারেট খায় কেন? কারণ তার সিগারেট খাইতে ভালো লাগে। সো মানুষ তো খাচ্ছে, তাই না? তাহলে মানুষ তো রেশনাল না, রেশনাল হলে তো সে কোনোদিনও সিগারেট খাইতো না। তাহলে অ্যাকচুয়ালি মানুষ দুনিয়ায় রেশনাল